আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে রেয়ামিল নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা রেয়ামিলের প্রায়োগিক আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে উত্তম রূপের রেয়ামিল তৈরি করতে হয়। তো উত্তম রূপের রেয়ামিল তৈরি করার পূর্বে আমরা শুরুতেই হিসাব বিজ্ঞানের মূল কাজটা আমরা এক নজর একটু দেখে নিই। আমরা জানি হিসাব বিজ্ঞানের কাজকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। হিসাব বিজ্ঞানের কাজকে যদি আমরা একটু আলোচনা করি, যে হিসাব বিজ্ঞানের কাজকে সাধারণত এই যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানের কাজকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। হিসাব বিজ্ঞানের কাজ দুটোর মধ্যে প্রথম কাজটা হলো হিসাব সংরক্ষণ করা, হিসাব সংরক্ষণ, যেটাকে আমরা বলি বুক কিপিং। আর দ্বিতীয় কাজ হলো হিসাব তথ্য পরিবেশন। হিসাব বিজ্ঞানের কাজ মোটামুটি দুটো, একটা হলো হিসাব সংরক্ষণ বা বুক কিপিং করা, এবং সংরক্ষণ শেষে সংরক্ষিত হিসাব তথ্য পরিবেশন করা। সংরক্ষিত হিসাব তথ্য পরিবেশন হিসাব তথ্য পরিবেশন। এখন এই সংরক্ষণের কাজ চলে সমগ্র হিসাব কাল ব্যাপী। সমগ্র হিসাব কাল ব্যাপী হিসাব সংরক্ষণের কাজ চলে হিসাব কাল ব্যাপী। এই কাজটা চলে হিসাব কাল ব্যাপী, অর্থাৎ কালের শুরু থেকে কালের শেষ পর্যন্ত, কালের শুরু থেকে একটা নির্দিষ্ট কালে শেষ ব্যাপী সমগ্র কাল ধরে চলে হিসাব সংরক্ষণ। আর হিসাব তথ্য পরিবেশন করা হয় হিসাব কালের শেষে, অর্থাৎ এন্ড অফ দ্য পিরিয়ড, হিসাব কাল শেষে, সমগ্র কাল ব্যাপী হিসাব কাল শেষে হিসাব তথ্য পরিবেশন করা হয়। তাহলে হিসাব তথ্য পরিবেশনটা হিসাবকালের শেষের কাজ, আর হিসাব সংরক্ষণ হিসাব কাল ব্যাপী, এটা চলমান, তার মানে এটা একটা চলমান কাজ। আর তথ্য পরিবেশনটা হলো একটা নির্দিষ্ট কাল শেষে, কালের নির্দিষ্ট দিনের জন্য, একটা নির্দিষ্ট দিনের জন্য হিসাব তথ্য পরিবেশিত হয়। এখন হিসাব তথ্য সংরক্ষণ করতে গেলে প্রথমে আমরা লেনদেন চিহ্নিত করি। চিহ্নিত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় পূর্বক সর্বপ্রথম হিসাবের যে বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা বহি। জাবেদা বহি থেকে এগুলোকে স্থানান্তর করা হয়, প্রত্যেকটা হিসাবের শিরোনাম ভিত্তিক স্থানান্তর করা হয় যে বহিতে পাকাপাকি ভাবে সংরক্ষণ করার জন্য, সেটাকে আমরা বলি খতিয়ান বহি। তো খতিয়ান বহিতে হিসাব পাকাপাকি ভাবে সংরক্ষিত থাকে। এখন এই সংরক্ষিত হিসাব, খতিয়ান বহির যে হিসাবগুলো সংরক্ষিত আছে সেগুলো পরিবেশনের জন্য একটা নির্দিষ্ট হিসাব কাল শেষে এই খতিয়ানের জ্ঞানগুলোকে নিয়ে একটা স্থানে একত্রিত করতে হয়। এখন যে স্থানে খতিয়ান বহি সকল জেরগুলোকে হিসাব তথ্য পরিবেশনের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করে একটা শীটে এনে সংরক্ষিত করা হয়, রাখা হয়, তার নামই রেয়ামিল। তাহলে রেয়ামিল হলো একটা জংশনের কাজ করে। রেয়ামিল এক ধরনের জংশন, অর্থাৎ সংরক্ষিত হিসাব, আমরা যেটা বলছি সংরক্ষিত হিসাব পরিবেশনের জন্য সংরক্ষিত হিসাবসমূহ পরিবেশন করার জন্য, হিসাব তথ্য আকারে পরিবেশন করার জন্য এই সংরক্ষিত হিসাবসমূহকে খতিয়ান বহি থেকে একটা নির্দিষ্ট স্থানে এনে জড়ো করা হয় পরিবেশনের জন্য। যে স্থানে এনে, যে শীটে এনে পরিবেশন সংরক্ষিত এগুলোকে একত্রিত করা হয় তাকেই বলা হয় রেয়ামিল। তাহলে রেয়ামিল হলো বুককিপিং এবং অ্যাকাউন্টিং ইনফরমেশনের মাঝখানে জংশন। তার মানে এটা আগেরটা হলো ক্লারিক্যাল জব, অর্থাৎ করণিক কাজ, এবং তারপরেরটা হলো অফিসিয়াল জব বা অফিসিয়াল, এটা হলো হিসাব বিজ্ঞানের মূল কাজ। তাহলে হিসাব তথ্য পরিবেশন করতে গেলে আমাকে হিসাব সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষিত হিসাবগুলোকে খতিয়ান বহি থেকে একটা নির্দিষ্ট স্থানে এনে
সাজিয়ে সেগুলোকে পরিবেশন করতে হয়। তাহলে রেয়ামিল উভয় দিকের কাজ করে, অর্থাৎ যেখানে রেয়ামিলের হিসাব বুককিপিং এর কাজ যেখানে শেষ হয়, হিসাব তথ্য পরিবেশনের কাজ সেখান থেকে শুরু হয়। রেয়ামিল হলো সেই স্টেশন। তাহলে আমরা মোটামুটি রেয়ামিলের গুরুত্বটা বুঝতে পারলাম। এখন এই রেয়ামিলটাকে তাহলে সাজিয়ে রাখতে হয়। খতিয়ানে আমরা জানি পাকাপাকি ভাবে কি কি হিসাব থাকে, হিসাবের খাতগুলোকে আমরা যদি সাজাই তাহলে আমরা জানি আমাদের খতিয়ানের মধ্যে সম্পদ জাতীয় হিসাব আছে, তারপরে দায় জাতীয় হিসাব আছে, মূলধন হিসাব আছে বা মালিকানা সত্ত্ব, উত্তোলন আছে, যাবতীয় আয় আছে এবং যাবতীয় খরচ সমূহ আছে। তাহলে আয় জাতীয় হিসাব, খরচ জাতীয় হিসাব, এই সমস্ত গুলো আছে। এইগুলোকে আমরা বর্ধিত হিসাব সমীকরণ আকারে যদি বলি তাহলে এটাকে আমরা জানি সেটা হলো সম্পদ সমান দায় যোগ মূলধন মাইনাস উত্তোলন যোগ আয় মাইনাস খরচ। এইটাকে আমরা বলি বর্ধিত হিসাব সমীকরণ। অর্থাৎ খতিয়ানের হিসাবগুলো সাধারণত বর্ধিত সমীকরণ আকারে সংক্ষেপে বললে আমরা জানি খতিয়ানের যাবতীয় সম্পদ আছে এবং সম্পদ সমান দায় জাতীয় হিসাব আছে, মূলধন হিসাব আছে, উত্তোলন হিসাব আছে, আয় জাতীয় হিসাব আছে এবং খরচ জাতীয় হিসাব আছে। এই বর্ধিত সমীকরণ অনুসারে যে রেয়ামিল তৈরি করা হয় তাকেই বলা হয় উত্তম রূপের রেয়ামিল। তাহলে উত্তম রূপের রেয়ামিল, এখন আমরা জানি আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা প্রায় ভুল করে যে সকল ডেবিট গুলোকে একদিকে এবং সকল ক্রেডিট গুলোকে একদিকে সাজিয়ে রাখলে রেয়ামিল তো মিলে যাবে। সকল ডেবিট ক্রেডিটকে একভাবে সাজিয়ে রাখলে ডেবিটের যোগফল মিলে গেল, ক্রেডিটের যোগফল মিলে গেল। ডেবিট জাতীয় হিসাবগুলোকে একদিকে রাখলাম, ক্রেডিট জাতীয় হিসাবগুলোকে এক জায়গায় রাখলাম, রেয়ামিলটা মিলে গেল। এখন আমরা জানি সম্পদ ডেবিট, উত্তোলন ডেবিট, খরচ ডেবিট। অর্থাৎ বাম দিকের যোগ ডেবিট এবং বাম দিকের মাইনাস ক্রেডিট, ডান দিকের যোগ ক্রেডিট এবং ডান দিকের মাইনাস ডেবিট। তাহলে ডান দিকের মাইনাস আছে উত্তোলন, এটা ডেবিট, মাইনাস আছে খরচ, এটা ডেবিট, আর বাম দিকের প্লাস আছে একটা সম্পদ ডেবিট, দায় তাহলে ক্রেডিট, মূলধন ক্রেডিট। অর্থাৎ সম্পদ ডেবিট দিকে, উত্তোলন ডেবিট দিকে, খরচ ডেবিট দিকে। এখন এগুলোকে যদি খরচ আগে সম্পদ পরে এভাবে সাজায় তাহলে এটা উত্তম রূপে হবে না। উত্তম রূপে সাজাতে গেলে প্রথমে রাখতে হবে সম্পদ জাতীয় হিসাব, তারপরে রাখতে হবে দায় জাতীয় হিসাব, তারপরে মূলধন, তারপরে উত্তোলন, তারপরে আয় জাতীয় হিসাব, তারপরে খরচ জাতীয় হিসাব। এইভাবে সাজিয়ে রাখার নামই হলো উত্তম রূপের রেয়ামিল। তাহলে উত্তম রূপের রেয়ামিল বলতে আমরা কি বুঝি? উত্তম রূপের রেয়ামিল বলতে আমরা বুঝি বর্ধিত হিসাব সমীকরণ অনুসারে যে রেয়ামিল তৈরি করা হয় তাকেই বলা হয় উত্তম রূপের রেয়ামিল। যে কোনো ভাবে সাজিয়ে রাখলেই সেটাকে উত্তম রূপের রেয়ামিল বলা হবে না। আমাদের হিসাব বিজ্ঞানের যে আন্তর্জাতিক মান রয়েছে সে মান বা আমরা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটাকে বলি বা আইএফআরএস বলি, যেটা বাংলাদেশে গৃহীত হয়েছে বিএফআরএস, বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, সেখানে সে মোতাবেক আমাদের রেয়ামিলকে অবশ্যই উত্তম রূপে সাজিয়ে রাখবে। গুড ফর্ম, ট্রায়াল ব্যালেন্স ইন গুড ফর্ম, উত্তম রূপের রেয়ামিল। আর উত্তম রূপের রেয়ামিল হলে প্রথমে সম্পদ, সম্পদের মধ্যে আমরা চেষ্টা করব প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে চলতি সম্পদ। এরপরে আমরা দায় জাতীয় হিসাবগুলোকে নেব। দায় জাতীয় হিসাবের মধ্যে প্রথমে দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায়, তারপরে মূলধন, তারপরে উত্তোলন, তারপরে আয় জাতীয় মধ্যে পরিচালন আয় আগে রাখবো এবং অপরিচালন আয় পরে রাখবো। খরচের মধ্যে পরিচালন খরচ আগে রাখবো, প্রত্যক্ষ পরিচালন, পরোক্ষ পরিচালন, তারপরে আমরা অন্যান্য যে খরচগুলো রয়েছে বা ক্ষতি সেগুলোকে সাজিয়ে রাখার নাম উত্তম রূপে রেয়ামিল। আসো আমরা তাহলে দুটা উদাহরণের সাহায্যে আজকে আমরা ক্লাসগুলো একটু দেখি। আমরা দুটো উদাহরণ নিয়ে কাজ করি।
তাহলে বিষয়টা আরো সহজ হবে। প্রথমে আসা যাক, আমরা একটা রেয়ামিল নেই, সেটা রাজশাহী বুট 2019 সালের একটা উদ্দীপক আমরা নিলাম। রাজশাহী বুট 2019 সালে যে উদ্দীপকটা আমাদের সামনে আছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে আছে তারা হিসাব খাতগুলো দিয়ে দিয়েছে, কিন্তু তার ডেবিট ক্রেডিট উল্লেখ করেনি। অর্থাৎ আমাদের প্রশ্নে থাকবে শুধুমাত্র খতিয়ানের হিসাব খাতের জের সমূহগুলো দিয়ে দিবে। এখন এই জের সমূহগুলো থেকে আমাদেরকে রেয়ামিল তৈরি করতে হবে ডেবিট ক্রেডিট নির্ণয় পূর্ব। অর্থাৎ কোনটা ডেবিট আইটেম, কোনটা ক্রেডিট আইটেম, অর্থাৎ কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, এইভাবে আমাদেরকে নির্ণয় করে যেতে হবে। এখন আমরা পড়ার সময় আমাদের প্রথমে ব্রেনে ঢুকে নিতে হবে যে এই আইটেমটা এটা ডেবিট না ক্রেডিট, এইভাবে আমরা সাজিয়ে নেব। তাহলে প্রশ্নটা আমরা এক নজর করে নিই। 31শে ডিসেম্বর 2018 তারিখে 31শে ডিসেম্বর 2018 তারিখে রাজীব ট্রেডার্সের খতিয়ান উদ্ধৃত সমূহ নিম্নরূপ। প্রথমে বলতেছে মূলধন 1 লক্ষ টাকা, এটা তো মূলধন, মালিকানা সত্ত্ব মূলধন। তারপরে বিক্রয়, এটা প্রত্যক্ষ পরিচালনায় 50,000 টাকা, যার মান ক্রেডিট। আসবাবপত্র সম্পদ, স্থায়ী সম্পদ 75,000 টাকা, ডেবিট। আয়কর এক মালিকানা কারবারের জন্য উত্তোলন হিসাবে আমরা গণ্য করি, আর যৌথ মূলধনী কারবার বা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আমরা আয়কর কারবারের খরচ হিসাবে গণ্য করি। এখন এখানে রাজীব ট্রেডার্স কি জাতীয় কোম্পানি এখানে উল্লেখ নাই, আমরা খরচ হিসাবে যেভাবে ধরি এটা খরচ, ডেবিট। প্রাপ্য বিল, এটা চলতি সম্পদ, ডেবিট। প্রদেয় বিল, চলতি দায়, ক্রেডিট। প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, ডেবিট। প্রদেয় হিসাব, চলতি দায়, ক্রেডিট। স্বল্পমেয়াদী ঋণ, চলতি দায়, ক্রেডিট। হাতে নগদ, চলতি সম্পদ, ডেবিট। ব্যাংকে জমা, চলতি সম্পদ, ডেবিট। ক্রয়, প্রত্যক্ষ পরিচালন খরচ, এটা ডেবিট। শিক্ষানবিশ সালামি, এটা পরিচালন আয় খরচ, শিক্ষানবিশ সালামি একটা আয়, ক্রেডিট। সমাপনী মজুদ, এটা কারবারের চলতি সম্পদ, ডেবিট। অব্যবহৃত মণিহারি, চলতি সম্পদ, এটা কারবারের জন্য ডেবিট। তাহলে অব্যবহৃত মণিহারি চলতি সম্পদ ডেবিট। এখন আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, আমাদের প্রশ্নে জানতে চেয়েছে মুনাফা জাতীয় আয়গুলোর সমষ্টি নির্ণয় করো। মুনাফা জাতীয় আয়, এখন এখানে মুনাফা জাতীয় আয় আমরা যদি খুঁজি, তাহলে আমরা মুনাফা জাতীয় আয় পেয়েছি মাত্র দুটো। একটা হলো বিক্রয় মুনাফা জাতীয় আয় 50,000 টাকা, আর এটা হলো শিক্ষানবিশ সালামি মুনাফা জাতীয় আয় 5,000 টাকা। তাহলে মুনাফা জাতীয় আয় যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ দাঁড়ালো মাত্র 55,000 টাকা। মুনাফা জাতীয় আয় এখানে বলতে আমরা বুঝবো মুনাফা জাতীয় আয় হলো মুনাফা জাতীয় আয় বলতে দুটো, একটা হলো বিক্রয় যার মান 50,000 টাকা, আর একটা হলো শিক্ষানবিশ সালামি যার মান 5,000 টাকা। তাহলে মোট মুনাফা জাতীয় আয় উদ্দীপক অনুযায়ী 55,000 টাকা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমাদেরকে ঘটে যা জানতে চেয়েছে তা হলো রেয়ামিল প্রস্তুত করো। তাহলে আমরা যদি রেয়ামিল প্রস্তুত করতে যাই, তাহলে আমাদের কিভাবে রেয়ামিল তৈরি করতে হবে, যা আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে আসো আমরা একটা রেয়ামিলের গড় অঙ্কন করি। প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে রাজীব ট্রেডার্স, তারপরে আমাদের লিখতে হবে রেয়ামিল, তারপরে কোন তারিখে রেয়ামিল, একটা কাল শেষে, হিসাব কাল শেষে খতিয়ানের যত জের সমূহ আছে, খতিয়ানের জের গুলোকে নিয়ে যে
শীট বা পত্র তৈরি করা হয়, অর্থাৎ সমস্ত হিসাবের খাত অনুযায়ী যে সমূহ আছে তাকে যে স্থানে এনে জড়ো করা হয় হিসাব তথ্য পরিবেশনের উদ্দেশ্যে, সেটাকে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স বা রেয়ামিল। তাহলে রেয়ামিল একটা নির্দিষ্ট তারিখ হবে, সেখানে এটা হলো হিসাবকালের শেষ তারিখ, সাধারণত হিসাবকালের শেষ তারিখ। তাহলে আলোচ্য অঙ্কে হিসাবকালের শেষ তারিখ আমরা পেলাম 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। 31শে ডিসেম্বর তারিখের জন্য এটা একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম। এইবার আমরা বলেছি উত্তম রূপের রেয়ামিল বলতে আমরা বুঝি, আমরা উত্তম রূপের রেয়ামিলের সংজ্ঞা বলেছি যে সম্পদ সমান দায় যোগ উত্তম রূপের রেয়ামিল। এই রেয়ামিলটাকে যদি উত্তম রূপে বানাইতে যায় তাহলে আমাদেরকে প্রথমে যাবতীয় সম্পদ, তারপরে আনতে হবে দায়, তারপরে আনতে হবে মূলধন, তারপরে উত্তোলন, তারপরে আয়, তারপরে খরচ। অর্থাৎ সম্পদ জাতীয় হিসাব একসাথে থাকবে, দায় জাতীয় হিসাব একসাথে থাকবে, তারপরে মূলধন থাকবে, তারপরে উত্তোলন থাকবে, তারপরে আয় জাতীয় হিসাবগুলো থাকবে, সর্বশেষে থাকবে খরচ জাতীয় হিসাব। তাহলে আমরা এইভাবে যদি সাজাই তাহলে আমাদের আলোচ্য অঙ্কে দেখতেছি আমাদের প্রথমেই যে সম্পদগুলো আছে, যে হিসাব খাতগুলোর মধ্যে যে সম্পদগুলো দিয়েছে সেগুলোকে আমরা যদি এক নজর দেখি তাহলে দেখতেছি আমাদের প্রথমে আছে স্থায়ী সম্পদ আসবাবপত্র। আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ ৭৫,০০০ টাকা। তারপরে আছে সমাপনী মজুত পণ্য ৩০,০০০ টাকা, এটা চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে চলতি সম্পদকে সাজাতে হবে। চলতি সম্পদ সাধারণত তিনটা উপাদানকে আমরা একত্রে চলতি সম্পদ বলি। চলতি সম্পদের মূল তিনটা উপাদানের একটা হলো মজুদ পণ্য, তারপরে আনতে হবে মজুদ পণ্যের পরে আনতে হবে প্রাপ্য হিসাব, এবং তারপরে রাখতে হবে নগদ ও ব্যাংক হিসাব। নগদ ও ব্যাংক এবং নগদ একই জিনিস। নগদ যদি কারবারে থাকে তাহলে শুধু নগদ, আর যে নগদ ব্যাংকে সংরক্ষিত আছে সেটা ব্যাংকে নগদ। তাহলে এইভাবে সাজিয়ে রাখার নাম মজুদ পণ্য। তাহলে এই চলতি সম্পদকে সাধারণত মজুদ পণ্য সবার আগে, তারপরে প্রাপ্য হিসাব, তারপরে ব্যাংক ও নগদ। তাহলে এইভাবে আমরা যদি চলতি সম্পদগুলোকে সাজিয়ে রাখি সেটা হবে উত্তম রূপে সাজানো। উত্তম রূপে সাজাতে গেলে আমাদেরকে এখন প্রাপ্য বিল, সমাপনী মজুদ পণ্যের পরে আসবে প্রাপ্য বিল এবং প্রাপ্য হিসাব, তারপরে আসবে ব্যাংকে জমা, তারপরে আসবে হাতে নগদ, এবং সর্বশেষে থাকবে অন্যান্য চলতি সম্পদ, যেমন আলোচ্য অঙ্কে আছে অব্যবহৃত মনিটা বা যদি থাকতো অগ্রিম খরচ, সেগুলো তারপরে আসবে। এরপরে আসবে আমাদের দায়। দায়ের মধ্যে এখানে যে দায়গুলোর কথা বলা আছে, এখানে দায় আছে দুই ধরনের, এই স্বল্পমেয়াদী দায়, তারপরে আছে প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ঋণ একটা চলতি দায়, প্রদেয় বিল একটা চলতি দায়, প্রদেয় হিসাব একটা চলতি দায়, এগুলো ক্রেডিট। এরপরে হলো মালিকানা সত্ত্বের মূলধন আসবে, তাহলে মূলধন, উত্তোলন নেই তাহলে মূলধন। এরপরে আসবে প্রত্যক্ষ আয়। প্রত্যক্ষ আয়, এখানে প্রত্যক্ষ আয়ের মধ্যে প্রথমে আছে বিক্রয়, তারপরে আসবে পরিচালন অন্যান্য আয় সমূহ, যেমন এখানে আছে শিক্ষানবিশ খেলানো। তাহলে দায় ক্রেডিট, আয়ও ক্রেডিট, মূলধনও ক্রেডিট, তাহলে এগুলো ক্রেডিট। এখানে দায়গুলোকে ক্রেডিটে, এখানে দায়গুলো আমরা ক্রেডিটে রেখেছি। তারপরে আমাদের মূলধন, এটাও ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণের ডান দিকের প্লাস চিহ্নধারী আইটেমগুলো ক্রেডিট, মৌলিক হিসাব সমীকরণের ডান দিকের মাইনাস চিহ্নধারী আইটেমগুলো ডেবিট। পরিশেষে খরচ আসবে। তাহলে খরচের মধ্যে প্রথমে আছে ক্রয় ডেবিট, আয়কর ডেবিট। এখন আমরা যদি যোগফল মিলাতে যাই তাহলে দেখতেছি ডেবিট দিকের যোগফল 2,58,000,
কিন্তু ক্রেডিট দিকের যোগফল 2,20,000। যদি ডেবিট ক্রেডিট না মিলে তাহলে আমাদেরকে অনিশ্চিত হিসাব খুলে যোগ বিয়োগ মিলাতে হবে, অর্থাৎ যেদিকে ঘাটতি সেদিকে অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেয়ামিলটাকে মিলাতে হবে। রেয়ামিলকে আমরা এই জন্য বলি, রেয়ামিল হলো একটা উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা প্রাথমিকভাবে নির্ণয় করা, অর্থাৎ হিসাবে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা প্রাথমিকভাবে নিশ্চিত করার জন্য আমাদের রেয়ামিল একটা বড় অস্ত্র। তাহলে এখানে দেখতেছি আমাদের হিসাবে কোথাও না কোথাও নিশ্চয় ভুল ছিল, সে ভুলটা আপাতত নিরসনের উদ্দেশ্যে রেয়ামিলে আমরা মিলানোর জন্য একটা অনিশ্চিত হিসাব নামে একটা হিসাব খুলবো। আমরা একটা অনিশ্চিত হিসাব খুলবো, সেই হিসাবের মাধ্যমে আমরা একটা অনিশ্চিত হিসাব খুলবো। এই অনিশ্চিত হিসাবটা খুলে আমরা যোগ বিয়োগ মিলিয়ে দেব উভয় দিকে। তাহলে এখানে ডেবিটের যোগফল 2,58,000, কিন্তু ক্রেডিটের যোগফল 2,20,000। তাহলে ঘাটতি পড়েছে 38,000 টাকা। এই 38,000 টাকা আমরা লিখে ফেলবো এই ক্রেডিট দিকে। তাহলে আমাদেরকে ক্রেডিট দিকে লিখতে হবে উভয় দিকের ঘাটতিটা। ঘাটতিটা কত দাঁড়ালো? 2,58,000 মাইনাস 2,20,000, 38,000। এবার উভয় দিকে মিলে গেল, তাহলে আমাদের রেয়ামিল কমপ্লিট। এইভাবে একটা কমপ্লিট রেয়ামিল তৈরি করতে হবে। তাহলে একটা কমপ্লিট রেয়ামিলটা দেখতে কিরকম? তাহলে আমাদের দেখতেছি যে রাজীব ট্রেডার্স রেয়ামিল, তারপরে প্রথমে প্রতিষ্ঠানের নাম রাজীব ট্রেডার্স, তারপরে আমরা যে শীটটা তৈরি করতেছি তার নাম রেয়ামিল, তারপরে এটা কোন হিসাব কালের জন্য তারিখের জন্য করতেছি তার নাম লিখতে হবে 2018 সালের 21শে ডিসেম্বর তারিখের জন্য। এরপরে আমাদেরকে যাবতীয় সম্পদগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে, তারপরে যাবতীয় দায়গুলোকে এক জায়গায় জড়ো করতে হবে, তারপরে মূলধন, তারপরে উত্তোলন এ কারবারে নেই এখন, তাহলে উত্তোলন বাদ, এরপরে আমাদের আয়ের হিসাবগুলো, পরিশেষে খরচের হিসাবগুলো। এরপরে যদি রেয়ামিল কোনো কারণে না মিলে তাহলে অনিশ্চিত হিসাব খুলে আমাদেরকে রেয়ামিলটা মিলিয়ে দিতে হবে। এই হলো আমাদের রেয়ামিল তৈরি করার একটা প্রক্রিয়া। এবার আমরা আরেকটা উদাহরণের সাহায্যে রেয়ামিলটা কিভাবে দেখি, সেখানেও কি বলতেছে সেটা আমরা আরেকটা দেখি। ঢাকা বোর্ড 2019 সালে দেখা যাচ্ছে এখানে বলতেছে রাজ্জাক ট্রেডার্স এর 31শে ডিসেম্বর 2018 তারিখে খতিয়ান উদ্ধৃত গুলো নিম্নরূপ। এখানেও দেখা যাচ্ছে যে খতিয়ানের বিভিন্ন জের গুলো দিয়েছে, কিন্তু এখানে একটা চালাকি করেছে, সেটার জন্য আমরা এই উদাহরণটা নিলাম। চালাকিটা করেছে যে আমরা বলেছি রেয়ামিল তৈরি হবে হিসাবের কালের শেষ দিনের জের সমূহ নিয়ে, হিসাব কালের শেষ দিনের জের সমূহ নিয়ে রেয়ামিল তৈরি করা হবে, অর্থাৎ যে তারিখের জের সেই তারিখের রেয়ামিল আইটেম হবে, অন্য কোনো তারিখের বা সময়ের আইটেম বা জের সমূহ রেয়ামিল আসবে না। যেমন আলোচ্য অঙ্কে এখানে 31শে ডিসেম্বর 2018, তাহলে ওই তারিখে যত জের আছে সেগুলোই আসবে রেয়ামিলে, কিন্তু অন্য কোন তারিখের, যেমন এখানে হাতে নগদ বছরের শুরুর তারিখ 1/1/2018, তাহলে এটা রেয়ামিলের উপাদান নয়। আরো একটা এরকম দেখা যাচ্ছে রেয়ামিলের উপাদান নয়, ব্যাংক জমা 1/1/2018, তাহলে এইটাও রেয়ামিলের উপাদান নয়। তারপরে আরো দেখা যাচ্ছে এখানে মজুদ পণ্য 1/1 প্রারম্ভিক মজুদ পণ্য, এটাও বছরের প্রথম দিন, তাহলে এটাও রেয়ামিলের উপাদান নয়। আর বাকিগুলো রেয়ামিলের উপাদান, অর্থাৎ রেয়ামিলে আসবে। তাহলে এখানে কতে একটা প্রশ্ন করেছে যে সমস্ত দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তাদের তালিকা তৈরি করো। তাহলে তাদের তালিকা তৈরি করতে গিয়ে আমরা দেখলাম যে 3টে উপাদান পেলাম, হাতে নগদ 15,000 টাকা, ব্যাংক জমা 12,000 টাকা 1/1/2018, এই 1/1/2018 অর্থাৎ বছরের প্রথম দিন, তাহলে এগুলো প্রথম দিনের রেয়ামিলে আসতো, প্রারম্ভিক রেয়ামিলে আসতো। কিন্তু আমাদের রেয়ামিলের মূল উদ্দেশ্য হলো বছরের হিসাবকালের শেষ তারিখ 31শে ডিসেম্বর, তাহলে 31শে ডিসেম্বর তারিখের যে যেগুলো প্রতিনিধিত্ব করবে না সেগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না হাতে নগদ 1/1/2018 এর 15,000 টাকা, তারপরে ব্যাংক জমা 1/1/2018 এর 12,000 টাকা, এবং মজুদ পণ্য 1/1/2018 এর 10,000 টাকা।
তাহলে এই তিনটা একত্রে লিখে দিলে আমাদের এই কয়ের উত্তর হয়ে যাবে। এরপরে খতে যেটা বলেছে সেটা আমরা পরে করব, আমরা আগে রেয়ামিলটা দেখে নিই। উপরিক্ত গতে যা বলেছে, উপরিক্ত খতিয়ান উদ্বৃত্ত গুলো নিয়ে 31শে ডিসেম্বর 2018 তারিখে একটি রেয়ামিল তৈরি করে। তাহলে রেয়ামিল যদি আমরা উত্তম রূপে তৈরি করতে যাই, তাহলে যেমনটি আমরা আগেও বলেছি যে আমাদের রেয়ামিল উত্তম রূপে তৈরি করতে গেলে প্রথমে আমাদের সম্পদের উপাদান আসবে, তারপরে আসবে দায়ের উপাদান, তারপরে আসবে মূলধন, তারপরে আসবে উত্তোলন, তারপরে আসবে আয় জাতীয় হিসাব সমূহ, তারপরে আসবে খরচ জাতীয় হিসাব সমূহ। এইভাবে যে রেয়ামিলটা সাজানো হবে সেটা, তাহলে সম্পদ ডেবিটে বসবে, দায় ক্রেডিটে বসবে, মূলধন ক্রেডিটে বসবে, উত্তোলন ডেবিটে বসবে, আয় ক্রেডিটে বসবে, খরচ ডেবিটে বসবে। এখন ডেবিট উপাদান তিনটা, কিন্তু যে কোনো ভাবে সাজিয়ে রাখলে হবে না। তার মানে সম্পদের পরে দায় আসবে ক্রেডিটে, মূলধন আসবে ক্রেডিটে, উত্তোলন আসবে ডেবিটে, আয় আসবে ক্রেডিটে, তারপরে খরচ আসবে ডেবিটে। এইভাবে সাজিয়ে রাখার নাম উত্তম রূপের রেয়ামিল। তাহলে আমাদেরকে এখানের মধ্যে জানতে হবে প্রথমে সম্পদ জাতীয় উপাদানগুলো নিতে হবে। তাহলে আমাদের খতে সেটাই বলেছে মোট সম্পদ মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যদি রেয়ামিলটাকে সাজিয়ে লিখি তাহলে ক্ষয়ের উত্তরটা দিতে সহজ হয়ে যাবে। তাহলে ক্ষয়ের উত্তরটা আমরা গ এর পরে দিলেও কোনো অসুবিধা নেই, আগে গ তৈরি করব, তারপরে ক্ষয়ের উত্তরটা দিলে এখানে প্রশ্নের উত্তর পরীক্ষার হলে আমরা খুব দ্রুত দিতে পারবো। তাহলে আসো আমরা একটা রেয়ামিল তৈরি করে ফেলি চট করে। প্রথমে সম্পদগুলো খুঁজে নেই। তাহলে এখানে কি কি সম্পদ আছে আমরা এক নজর যদি দেখি, তাহলে এখানে সম্পদগুলোকে যদি আমরা দেখতে চাই, তাহলে হাতে নগদ সম্পদ, কল কবজা সম্পদ, ব্যাংক ঋণ একটা দায়, বকেয়া ভাড়া একটা দায়, আসবাবপত্র সম্পদ, ব্যাংক জমা এক এটা আসবে না, সুনাম একটা স্থায়ী সম্পদ আসবে, হাতে নগদ চলতি সম্পদ আসবে, লভ্যাংশ প্রদান একটা খরচ, মূলধন মালিকানা সত্ত্ব ক্রয় খরচ, বিজ্ঞাপন খরচ প্রদেয় হিসাব, দায় চলতি দায়, বিক্রয় আয়, মজুত পণ্য 1/1/2018 এটা আসবে না রেয়ামিলে, মজুত পণ্য চলতি সম্পদ, বিক্রয় বার্তা একটা খরচ, ব্যাংক জমা 31/12/2018 এটা আমাদের কারবারের চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ। তাহলে আমরা রেয়ামিলটাকে যদি সাজাই তাহলে কি দেখতেছি, প্রথমে প্রতিষ্ঠানের নাম রাজ্জাক ট্রেডার্স, তারপরে আমাদের বিবরণের নাম রেয়ামিল, তারপরে কোন সালের তারিখের জন্য 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য, এরপরে হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। প্রথমে স্থায়ী সম্পদগুলোকে সাজিয়ে লিখবো। সুনাম, সবচেয়ে স্থায়ী সম্পদ সুনাম 10,000 টাকা, সুনাম আমরা লিখলাম 10,000 টাকা, সুনাম 10,000 টাকা ডেবিটে, তারপরে কল কবজা এটা সম্পদ স্থায়ী সম্পদ ডেবিটে, তারপরে আসবাবপত্র 10,000 টাকা ডেবিটে, তারপরে মজুত পণ্য এটা চলতি সম্পদ। আমরা বলেছি যেমনটি আমরা একটু আগে বলেছি মজুত পণ্য চলতি সম্পদের মধ্যে সবার আগে আসবে মজুত পণ্য, তারপরে আসবে প্রাপ্য হিসাব 10,000 টাকা ডেবিটে, তারপরে আসবে ব্যাংক জমা ও হাতে নগদ, ব্যাংক জমা ও হাতে নগদ 20,000 টাকা আর 8,000 টাকা ডেবিটে। এখন সম্পদের উপাদানগুলো খোঁজার শেষে আমরা খুঁজবো দায়ের উপাদান। এখানে দায়ের উপাদান আছে তিনটা। প্রথম যে দায়টা আছে সেটা হলো ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ আছে 10,000 টাকা ক্রেডিটে, তারপরে প্রদেয় ভাড়া প্রদেয় হিসাব এটাও দায় চলতি দায় এটাও ক্রেডিটে, বকেয়া ভাড়া এটাও চলতি দায় ক্রেডিটে। এরপরে আমরা মূলধন উপাদান সরাসরি বসে যাবে, মূলধন সরাসরি বসে যাবে ক্রেডিটে, উত্তোলন আলোচ্য কারবারে নেই তাই আমরা এটা বসাবো না। এরপরে আসবে আয়ের উপাদান, আয়ের উপাদান এখানে একটাই আছে প্রত্যক্ষ পরিচালন আয়, সেটা হলো বিক্রয়, তাহলে বিক্রয় এখানে ক্রেডিটে। এরপরে যাবতীয় খরচগুলো আসবে। অটোমেটিক ভাবে আমরা যখন এইভাবে সিরিয়ালি খুঁজবো তাহলে রেয়ামিলে কোনো উপাদান বাদ পড়বে না, সকল উপাদান চলে আসবে।
তাহলে প্রথমে কি কি খরচের উপাদান আছে? একটা আছে ক্রয় 50,000 টাকা, তারপরে বিজ্ঞাপন খরচ 5,000 টাকা, বিক্রয় বাট্টা এটা 2,000 টাকা এবং লভ্যাংশ প্রদান খরচ 5,000 টাকা। এখন আমরা যদি দেখি তাহলে আমাদের যোগফল মিলে কিনা, তাতে দেখতেছি আমাদের যোগফল ডেবিটে আসতেছে 1,90,000 টাকা, ডেবিটের যোগফল এখানে 1,90,000, ক্রেডিটের যোগফল 1,72,000 টাকা। যেহেতু উভয় দিকের যোগফল মিলেনি, তাই আমাদের এখানে অনিশ্চিত হিসাব করলে এটাকে আমাদের সম্পূর্ণ করতে হবে। তাহলে কোন দিকে ঘাটতি? ক্রেডিট দিকে ঘাটতি। তাহলে ক্রেডিট দিকে আমাদেরকে লিখতে হবে এই 1,90,000 এবং 1,72,000 পার্থক্য। 1,90,000 আর 1,72,000 টাকার পার্থক্য হলো 18,000। তাহলে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব করলে এই 18,000 টাকা। তো নেক্সট ক্লাসে আমরা এই রেয়ামিলের এই যে ভুল হয়ে গেল, যে কেন রেয়ামিলটা মিলল না হিসাবে, তাহলে জাবেদা এবং খতিয়ানের কোনো এক জায়গায় নিশ্চয়ই ভুল হয়েছে। অর্থাৎ হয় জাবেদাকরণে ভুল হয়েছে, নতুবা খতিয়ানকরণে ভুল হয়েছে। এই ভুলগুলোকে সংশোধন করার জন্য আমাদের আবার সংশোধনী দাখিলা দিতে হয়। তাহলে নেক্সট ক্লাসে আমরা সংশোধনী দাখিলা নিয়ে আলোচনা করব। তাহলে রেয়ামিল তৈরির আরেকটা উদ্দেশ্য হলো ভুল সংশোধন করা। রেয়ামিল তৈরির আরেকটা উদ্দেশ্য হলো প্রাথমিক হিসাবের প্রাথমিক যে ভুলগুলো সংঘটিত হয়ে থাকে, ভুল হলো অনিচ্ছাকৃত কর্ম। অনিচ্ছাকৃত যে কাজ করতে গেলে যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো ভুল। আর ইচ্ছাকৃত যদি কোনো কাজ ভুল করা হয় তাহলে সেটা অপরাধ। তাহলে ভুল অনিচ্ছাকৃত কাজ, অর্থাৎ যেটা যেভাবে হওয়ার কথা সেভাবে না হওয়ার আরেক নাম হলো ভুল। তাহলে রেয়ামিলের মাধ্যমে আমরা হিসাবের ভুল ত্রুটি খুঁজে পাই। তাহলে আমরা আলোচ্য অঙ্কে দেখলাম যে প্রাথমিকভাবে ভুল সংশোধনের জন্য আমরা অনিশ্চিত হিসাবের মাধ্যমে ভুল সংশোধন করি। অনিশ্চিত হিসাবের মাধ্যমে ভুল সংশোধন করে রেয়ামিলের উভয় পক্ষ মিলিয়ে ফেলি। তাহলে রেয়ামিল যদি কোনো কারণে না মিলে তাহলে কিসের মাধ্যমে মিলাতে হয়? অনিশ্চিত হিসাবের মাধ্যমে মিলাতে হয়। এটা আমাদের মনে রাখতে হবে। এইবার আমাদের আলোচ্য অঙ্কে যেটা জানতে চেয়েছে মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে যেহেতু আমরা সম্পদগুলো সাজিয়ে রেখেছি, অর্থাৎ সুনাম, কলকবজা, আসবাবপত্র এবং মজুত পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, এগুলো যোগফলে হলো মোট সম্পদ। তাহলে এই কয়টা উপাদানের যোগফলকে একত্রে আমরা বলবো মোট সম্পদ। আর মোট দায় হলো ব্যাংকিং, পদবি হিসাব, বকেয়া ভাড়া। এই তিনটা উপাদানের যোগফল হলো মোট দায়। তাহলে অত্যন্ত সহজ হয়ে গেল। তাহলে দেখা যায় যে রেয়ামিলটা যদি তৈরি করতে পারি তাহলে অনেক উত্তর আপনা আপনি সুন্দরভাবে যদি সাজিয়ে আমরা লিখে তৈরি করি তাহলে অনেক উত্তর আপনা আপনি তৈরি করতে। তার আলোচনাকে পরীক্ষার হলে আমরা আগে রেয়ামিল তৈরি করব, তারপরে আমরা অন্যান্য যে উত্তর পদ্ধতিগুলো সেগুলো। আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, জানার যদি ঘাটতি থাকে তাহলে অবশ্যই মন্তব্য করবে। সরাসরি যতদিন দেখানো হচ্ছে ততদিন পর্যন্ত আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ।